আচ্ছা বলেন তো, যদি ঠিকই এই ফেব্রুয়ারিতে মানে হলো এখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ফেব্রুয়ারিতে ধরলে আপনি ফেব্রুয়ারি যেহেতু প্রথম সপ্তাহ, তার মানে জানুয়ারির আগে কমবে ডিসেম্বর ধরেন, তার মানে সেপ্টেম্বর, এখন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস পর নির্বাচন। আর নির্বাচনের জন্য তো আসলে 3 মাস পরে থাকে আর 1 মাস, 1 মাস তো আর নির্বাচনের প্রস্তুতি হয় না। নির্বাচনের যে তফসিল ঘোষণা করতে হবে, এর আগে নির্বাচনের যে প্রস্তুতি, তার মানে সর্বমোট 2 মাস 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেটি অসম্ভব। অসম্ভব, এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নেই। মানে এই এখন যে পরিস্থিতি এখন বিরাজমান সবগুলি রাজনৈতিক দলের মধ্যে, আওয়ামীবিহীন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলের মধ্যে এই অবস্থাটা, আজকে যে পরিস্থিতি, আজকে যে ঢাকার যে স্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, এতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সকলভাবে নেওয়া কোনোভাবেই সম্ভব না। কিন্তু আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন তিনি উপহার দেবেন, ফ্রি ফেয়ার। আজকে তিনি রিপিটেডলি বলেছেন, এতদিন বলেছেন, আজকে বলেছেন। আপনারা কি বিশ্বাস করেন যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করবার মতো পরিস্থিতি বাংলাদেশে আছে? এখন প্রশ্ন দুইটা, তার মানে কি আমি নির্বাচন চাই না ফেব্রুয়ারিতে? অবশ্যই আমি চাই, এটা বলে রাখছি। 100% নির্বাচন দিতে হবে। নির্বাচনবিহীন এই দেশে, নির্বাচিত সরকারবিহীন আমার আগে একটা অবস্থান ছিল যে এই সরকার অনেক কিছু পারবে, তাই এই সরকারকে সময় দিতে হবে, এরকম ইত্যাদি ইত্যাদি একটা অবস্থান। সেখান থেকে আমার বর্তমান অবস্থান আমি সম্পূর্ণ চেঞ্জ করেছি, কারণ এই সরকার কোনোভাবেই যেই আমাদের প্রত্যাশা ছিল সেখানে কোনোভাবে দেশকে নিতে পারবে না, বরং আগের তুলনায় অনেক অনেক অবনতি হয়েছে বর্তমান সরকারের অধীনে। সুতরাং ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সবচেয়ে ভালো হবে। কিন্তু হোয়াটস দ্য রিয়ালিটি সেইজ, আমি গত 2.5 মাস ধরে বাংলাদেশে প্রায় 9 বছর পর ফিরে এসে যা দেখছি, এই সরকার কোনো সেক্টরে ন্যূনতম পরিবর্তন আনতে পারেনি। মানুষের কোনো আস্থা এই সরকারে নাই। এখানে পুলিশ ডিপার্টমেন্ট ফেইল্ড। পুলিশ ডিপার্টমেন্টের 3 জন বুড়ো মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে। একটা বৈপ্লবিক সরকারের দায়িত্বে, পুলিশের দায়িত্বে 3 জন মানুষকে দেওয়া হয়েছে। একজন হলেন আপনার আইজিপি, একজন ডিএপি কমিশনার, আরেকজন হলেন পুলিশ উপদেষ্টা, মানে পুলিশ বিশেষ দূত বা আমাদের প্রধান উপদেষ্টার পুলিশ উপদেষ্টা জনাব খোদা বক্স। এই 3 জনকে নিয়ে পুলিশ চলছে, যেটি পুলিশের ঐতিহাসিকভাবে যে একটা মোটামুটি ন্যূনতম যে একটা গ্রহণযোগ্যতা, আস্থা জায়গা ছিল পুলিশের মধ্যে, সেটিকেও ধ্বংস করে একদম চুরমার করে দিয়েছে। ট্রাস্ট মি, পুলিশের প্রতি মানুষের ভীতি থাকবে, কথা পুলিশের মধ্যে কোনো বিশ্বাস নাই। এই 3টা লোক শেষ করে দিয়েছে পুলিশকে, একদম শেষ করে দিয়েছে। এরপর মানে হোম উপদেষ্টা যিনি আছেন, তার কথা নাই বললাম, তিনি কীরকম এটা আপনারাই বিচার করবেন। আমি সেই দিক থেকে যেতে যাচ্ছি। আমার মূল কথা হলো, এই পরিস্থিতিতে নির্বাচনে যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা? কোনোভাবেই না। এই সময় যদি নির্বাচন যাওয়া হয়, তাহলে প্রত্যাশা তো বহুত দূরের কথা, ফ্রি ফেয়ার তো বহুত দূরের কথা, আওয়ামী লীগের থেকেও খারাপ নির্বাচন হবে। আওয়ামী লীগের সময় যে নির্বাচন আমরা দেখেছি, যে কারণে সবাই একাট্টা হয়ে এই হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে জীবনের বিনিময়ে, হাজারো মানুষের জীবনের বিনিময়ে, তার চেয়েও খারাপ নির্বাচন হবে। এটি বিএনপি এবং বিএনপির চূড়ান্ত নেতা জনাব তারেক রহমান নিজেও নিয়ন্ত্রণ করতে পারবে না, নিজেও কন্ট্রোল করতে পারবে না তার দলের মানুষকে। তার দলের যে একদম তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি আসনে যারা কম্পিট করবেন নির্বাচনে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। ফলে আবারও একচেটিয়া একটা নির্বাচন হবে, যেটি বিএনপির যারা নেতারা রয়েছেন, যারা বোঝেন, যারা রাজনীতি বোঝেন, যারা দেশকে আসলে পরিবর্তন করতে চান, যারা চান যে একটা ব্যালেন্সড পার্লামেন্ট হোক, যেখানে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে দেশের মঙ্গলের জন্য। পার্লামেন্টে আলোচনা হওয়ার পর মানে নেগেটিভ পজিটিভ, এ পক্ষ পক্ষ সব কথা শুনে প্রকৃতপক্ষে একটা পার্লামেন্টারিয়ান যে সিনারিও বা একটা এনভায়রনমেন্ট দেখার জন্য যারা চিন্তা করে, তারা যদি জিজ্ঞাসা করেন, তারা বলবে যে এখনো পর্যন্ত আমরা সেই পরিস্থিতিতে যেতে পারিনি। কারণ
নির্বাচন যদি এখন হয়, এই বর্তমানে যেভাবে আছে এইভাবে যদি নির্বাচন হয়, এই নির্বাচনে একচেটিয়া বিএনপি 260 থেকে 70টি আসন বিএনপি পাবে। এটা অটোমেটিক্যালি পাবে। বিএনপির বিপরীতে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আসলে কেউ নির্বাচন করবার মানে কম্পিট করবার মতো আর কেউ নাই। দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে আওয়ামী লীগের সেই জায়গাটি নাই। আওয়ামী লীগের ভক্তকুল অনেক। আওয়ামী লীগের কমপক্ষে 2 থেকে 3 কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, কিন্তু সমর্থক আর সমর্থকের উপরে যারা আওয়ামী লীগকে শোষণ করেছে এবং আওয়ামী লীগের মাধ্যমে দেশকে শোষণ করেছে, দেশকে শাসন করেছে, দেশকে শেষ করে ফেলেছে, ওদের ক্ষুদ্র একটা সংখ্যা যারা এখন বাংলাদেশ থেকে চলে গেছে, ত্যাগ করেছে বাংলাদেশকে, যারা কখনোই বাংলাদেশকে ভালোবাসেনি, যে কারণে এই 2 কোটি ভোটারের সমর্থনকে পুঁজি করে তারা এই দেশের অর্থনীতি থেকে শুরু করে এই দেশটাকে চুরমার করে দিয়েছে, এদেশকে বিক্রি করে দেওয়ার মতো অবস্থা, যাদের কারণে আজকে আমাদের এই পরিস্থিতি পড়তে হয়েছে। তো তারা তো চলে গেছে। এখন যারা আছে তারা ভোট জানি না দিতে যাবে কি না, অর্ধেক হয়তো যাবে না, অর্ধেক গেলেও কোন পক্ষে যাবে সেটা দেখতে হবে। এই এখন ক্যালকুলেশন লম্বা আলোচনা যেতে যাচ্ছি না। তবে বিএনপি যদি নির্বাচন করে আর জামাতে ইসলাম এর বাইরে কেউ ভোট পাবে না ভাই, এটা বলে লাভ নেই। 1 ম্যান পার্টি, আর এখন কিছু 3-4 ম্যান রাজনৈতিক দল হয়েছে। 1 ম্যান থেকে আস্তে আস্তে 2, 3, 4 পর্যন্ত গেছে। এর চেয়ে বেশি কিছু নাই। বিএনপি আর জামাত ইসলামের বাদে আওয়ামীহীন বাংলাদেশে এর বাইরে কোনো দল কখনোই কোনো আসনে পাশ করবে না। মানে বর্তমানে যে সিস্টেমে নির্বাচন হচ্ছে, এখানে আবেগ দিয়ে কথা বলে লাভ নেই। এটা হলো বাস্তবতা। বিএনপি আওয়ামী লীগ বাদে বিএনপি আর জামাত ইসলামেরই অবস্থান আছে, জাতীয় পার্টি তো নাই। আর মানুষ যদি প্রকৃতপক্ষে ভোট দিতে পারে, বর্তমানে যেভাবে যে সিস্টেমে নির্বাচন হচ্ছে, যদি পিআর ছাড়া নির্বাচন হয়, তাহলে বিএনপি পাবে 270 থেকে বা 260 থেকে 70টি আসন, আর বাকিগুলো জামাত পাবে, আর কেউ পাবে না। তাহলে এভাবে কি মনে করেন পার্লামেন্ট চলবে? ডেফিনেটলি নট। কারণ একচেটিয়া মেজরিটি আসন নিয়ে বা পুরো পার্লামেন্ট নিয়ে শেখ হাসিনা দেশ চালিয়েছে। আর শেখ হাসিনার অবস্থা যা হয়েছে তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা হবে যদি বিএনপি এরকম মানে 2/3 মেজরিটি নিয়ে যদি পার্লামেন্টে যায়। এটা বিএনপি নিজেই চাবে না। বিএনপি কখনোই চাবে না তারা 250-এর অধিক বা 200-র অধিক, 250 তো দুঃখিত, ওটা তারা তো পাবেই, কিন্তু তারা চাবে না কখনো যে 200-র অধিক তারা আসন পাক। এটা কখনোই চাবে না। কিন্তু নির্বাচনে যে হয় অটোমেটিক্যালি তারা 250-এর অধিক আসন পাবে। কিভাবে পাবে? এটার প্রক্রিয়াটা হবে আওয়ামী লীগের থেকেও ভয়ঙ্কর। যে সিচুয়েশন আমরা দেখতে পাবো নির্বাচনের দিন, সেটি হবে আওয়ামী লীগের থেকেও ভয়ঙ্কর। এটি তারেক রহমান যেমন বোঝেন, যারা বিএনপির বোদ্ধারা আছেন তারাও বোঝেন, কিন্তু তারা চান না এরকম পরিস্থিতিতে এতগুলি আসন নিয়ে তারা পার্লামেন্টে যাক। কারণ ঠিক একই হবে, বরং ওই যে সামনের যে এভাবে যদি হয় পার্লামেন্টের যে সরকারটা হবে, সেটার পতন আরও ভয়ঙ্করভাবে হবে শেখ হাসিনার থেকেও, যেটি বিএনপি কখনোই চাইবে না। আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন। সুতরাং কী করা উচিত? এখানে যেহেতু আওয়ামী লীগ নাই, সেখানে আমাদেরকে সময় নিয়ে এই দেশের মানুষকে একটা প্রকৃত জাতীয় নির্বাচন দেওয়ার আগে সর্বদলীয় একটা সরকার আরও কমপক্ষে 2 বছর থাকা উচিত। সর্বদলীয় সরকার, এবং অবশ্যই যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মানে তিনি সুস্থ থাকেন, আমি বলবো তিনি সুস্থ থাকুন, তিনি একজন ভালো মানুষ। এখন পর্যন্ত আমি তাকে পছন্দ করি। তার বর্তমান যে ক্যাবিনেট রয়েছে, এটাকে সম্পূর্ণভাবে ফেলে দিয়ে, এরা কোনো পাবলিকের মানুষের পর্যায়ে পড়ে না। এসব উপদেষ্টা নামক এদের করার পর অবশ্যই এগুলি সবগুলির পকেট চেক করতে হবে, কে কত টাকা ইনকাম করছে, সবগুলির পকেট, বুক পকেট, নিচ পকেট, প্যান্টের পকেট, সবগুলি চেক করে কে কী ইনকাম করছে, আগে কত ছিল, এগুলো বের করে সবগুলির কাট করে দাঁড়াইতে হবে। এটা 100% করতে হবে। এরা না চাইলেও, কোনো সরকার না চাইলেও আমরা করাবো ইনশাআল্লাহ, সেটা পরে আসছি। কিন্তু এখন অবশ্যই একটা জাতীয় সরকার না হলে, আপনারা আবেগ দিয়ে না, একটু বিবেক দিয়ে ভাবুন। বিএনপি ক্ষমতায় আসবে, এটা 100%, কিন্তু এমনভাবে বিএনপিকে তো ক্ষমতা দিয়ে না যেই ক্ষমতার মানে যে ভার,
এটা বিএনপি যেমন সামলাতে পারবে না, আমাদের বাংলাদেশের মানুষ সামলাতে পারবে না। মানে ঠিক 2 বছরের মধ্যে আমরা আমাদের সারাটা দেশ ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে চলে যাবে। আর সেখানে অবশ্যই আমাদেরকে আবারও একটা ভয়ঙ্কর পতনের চিত্র পরিবেশ তৈরি হতে আমরা দেখব, যেটি আমরা কোনোভাবেই চাই না। আরেকটি অভ্যুত্থান, আরেকটি বিপ্লব হোক বাংলাদেশে খুব সহসায়, এটা নেওয়ার মতো শক্তি, আর্থিক অবস্থা বাংলাদেশের কোনো পর্যায়ে নাই। সুতরাং চতুর্দিকে ষড়যন্ত্র চলছে। ভারত ষড়যন্ত্র সেই প্রথম দিন, মানে আপনার বাংলাদেশ হওয়ার প্রথম দিন থেকে যেমন করে আসছে, যার প্রেক্ষিতে আমরা রক্ত দিয়েছি, আবারও জীবন দিয়েছি 24-এ, আর 24-এর পর ঠিক একইভাবে আবারও শুরু করেছে যে এই দেশে কী করা উচিত। হ্যাঁ, আমরা এই বলুন আর এদের ফান্দে আর পড়া যাবে না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের দেশে কী হবে। এটার জন্য অবশ্যই সবগুলি দলকে, যতগুলি দল আছে সবগুলি দলকে একত্রে বসে সিদ্ধান্ত নিয়ে অন্ততপক্ষে আমাদের আগামী 20 বছর আমরা কি করা উচিত আমাদের দেশকে। পৃথিবীর প্রত্যেকটা দেশ দেখুন, প্রত্যেকটা দেশেই কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো দিন অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, বিশাল ম্যাসাকার হয়েছে। এরপর দেশগুলো কিন্তু সবাই একসাথে বসে অন্ততপক্ষে 20, 25 বছর, 50 বছরের একটা পরিকল্পনা করে যে যা হবার হয়েছে, আসুন আমরা একটা পরিকল্পনা করি আগামী 20 বছর 30 বছর আমরা দেশটাকে কীভাবে চালাতে পারি। বাংলাদেশে কিছুই হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস, খালি একটা কথা বলে রাখি, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস কালকে যদি মারা যায়, এরপর কাকে আপনি মানবেন? একটাবার চিন্তা করুন, কে আসবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পর? কে এই সরকারি বাংলাদেশের হাল ধরবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি কালকে কোনো কিছু হয়, এর পরদিন কার কথায় সবাই ঐক্যবদ্ধ হবে বলতে পারবেন? কেউ না। কিন্তু আমরা কি এটাও করতে পারছি যে আসুন একটু কথা বলি? ডক্টর মোহাম্মদ ইউনূস তো বয়স্ক একজন মানুষ, ওনার কিছু আমরা কী করবো? রাজনীতি সবাই সবার মতো করতেছি। এতটুকুর মধ্যে কি আমরা একটু ঐক্যবদ্ধ হতে পারি না? একটা প্ল্যাটফর্মে বসতে পারি না? আওয়ামী লীগের যারা ভালো মানুষ তাদেরকে ডাকুন, তাদেরকে বলুন যে ঠিক আছে, তোমাদের এরকম তো সামনের সময়টা তোমাদের এই সিদ্ধান্ত মানুষ নিয়েছে, এখন আমরা চাই তোমরাও একটা অবস্থান নিয়ে তোমাদের মতো করে আমাদেরকে জানাও যে তোমরা কি করতে চাও। তারা তো মানুষ, তারা তো এই 2 কোটি মানুষকে তো আপনি বাংলাদেশের বাইরে ফেলে দিতে পারবেন না। কিন্তু আমরা চাই তাদের মধ্যে থেকে সঠিক মানুষগুলি রাজনীতি করার সুযোগ পাক। তবে আওয়ামী লীগ নামে না বা যে কোনোভাবে হোক, আমরা চাই আসুক তাদের মানুষগুলি সামনের রাজনীতিতে সম্পৃক্ত হোক। আমরা এখনও বসবাস করি একই সমাজে, একই গ্রামে, একসাথেই খাই দাই চলি, কিন্তু দেখা গেছে রাজনীতির মধ্যে তাদের নাম থাকবে না। এটা তো হতে পারে না। তবে অবশ্যই তাদের যারা অপরাধী তাদেরকে বিচারের কাঠ করে দাঁড় করাতেই হবে, না হলে সামনে আবারও ফ্যাসিস্ট আসবে। এবং এই উদাহরণ সামনে আমাদের সামনে বারবার আসবে যে তুমি তখন ফ্যাসিস্টের বিচার করনি বলেই আবারও ফ্যাসিস্টের জন্ম হয়েছে বাংলাদেশে। সুতরাং আমার প্রস্তাব, আপনারা যারা দেখছেন আমাকে, দয়া করে আপনাদের অবস্থান জানাবেন। আমার মতো করে যদি মনে হয় আমার প্রস্তাবটা ভালো, আপনারা নিজেরা আমার এইটি শেয়ার করে সবাইকে জানান দিন। চাপাবাজদের কথা না শুনে আসল কথা শুনুন, ভালো কথা শুনুন। সামনে কি হবে, অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে, এটা থেকে বাঁচার জন্য নিজেরা একটু চিন্তা করুন, কথা বলুন, শেয়ার করুন, অবশ্যই মন্তব্য করুন আমার এই ভিডিওর কমেন্টে। ভালো থাকবেন, ফলো করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।